আজকের গল্প ঈশিতা রহমান সানজিদা রচিত পরিযান। গল্প পাঠে আমি জয়ন্তী। মায়ের ভালোবাসা কপালে লেখা নেই শায়েরের, তাই তো অকালেই মাকে হারাতে হয়েছে। মাকে কখনো বলতে পারেনি যে, মা আজ তোমার কোলে মাথা রেখে ঘুমোবো, আর তুমি আমাকে গল্প বলবে। সেই গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ব। এটা ওটা বায়না করা হয়নি মায়ের কাছে, আঁচলে মুখ মোছাও হয়নি, একটুখানি মাতৃত্বের গন্ধও নাকে ঢেউ খেলেনি, কারণ তাকে জন্ম দিয়েই সে পরলোক গমন করেছেন। তাই তো শায়েরের জীবনটা অতি বিষাদময় কেটেছে। শৈশব কেটেছে আরও অবহেলায়। এতগুলো বছর পর কেউ তাকে খাইয়ে দিচ্ছে, ভাবতেই ভালো লাগছে ওর। মালা পরম যত্নে খাবার তুলে দিচ্ছেন শায়েরের মুখে, আর শায়ের বাচ্চাদের মতো খাচ্ছে। খাওয়া শেষ করে বাইরে এসে চোখের কোণে জমে থাকা জলটুকু সযত্নে মুছে নিল সে। মালা যে শায়েরকে খাইয়ে দিয়েছে তা পরীর কানে যেতে সময় লাগলো না। পরীর চামচা কুসুম গিয়ে বলে, জানেন পরিয়াপা, বড় মায় শায়ের ভাইরে খাওয়াই দিছে আইজ। ভাইয়ের নাকি হাত পুইরা গেছে, আমি নিজে চক্ষে দেখে আলাম। কি বলিস? আচ্ছা, আমাকে কিছু বলেছে সে? কি কইব? হাত পুড়েছে কিভাবে? কইল তো হারিকেনে পুড়ছে। পরি স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভয় পেয়ে গিয়েছে সে। যদি শায়ের ওর নাম বলতো তাহলে মালা ওর হাতটাও পুড়িয়ে দিত। কিন্তু মালা শায়েরকে খাইয়ে দিয়েছে শুনে মুখ বাঁকিয়ে সে বলে, সামান্য একটা কাজের ছেলেকে আম্মা খাইয়ে দিল। কি করবে ক না পা, একে তো হাত পুইরা গেছে, তার উপর জ্বর উঠছে। নিজের বাড়িও যাইতে পারবো না, মা নাই তো, কে সেবা করব? ভাইরা অনেক ভালা আপা। মনক্ষুণ্ণ হলো পরীর কথাটা শুনে, তবে অতটাও খারাপ লাগলো না, কারণ মা হারা শায়েরের কষ্টটা সে পুরোপুরি উপলব্ধি করতে পারল না। মা হারা সন্তানের কষ্ট সেই বোঝে যে মা হারিয়েছে। মায়ের আঁচলের নিচে থেকে অতি আদরে বড় হয়েছে পরি, তাই সে শায়েরের কষ্ট বুঝবে কি? কবির নওশাদকে নিয়ে বাড়ি চলে গেছে, কেননা নওশাদের পা কেবল মচকায়নি, বাজে ভাবে ভেঙে গেছে। তাই কবির নূরনগরে না এসে নওশাদদের বাড়ি চলে গেছে। ডাক্তার পায়ে ব্যান্ডেজ করে দিয়ে ওষুধও দিয়েছে। একজনকে দিয়ে আফতাবকে খবর পাঠিয়েছে কবির। খবরটা জানার পর সবচেয়ে বেশি খুশি হলো পরি। যাক, আপদ বিদেয় হয়েছে। এখন সে 2 রাকাত নফল নামাজ পড়বে। মোনাজাতে পড়ি আল্লাহকে বলেছিল, আল্লাহ, ওই নওশাদকে তুমি আমার কপাল থেকে উঠাইয়া নাও, তাইলে 2 রাকাত নফল নামাজ পড়ব। আল্লাহ পরির দোয়া কবুল করেছে, তাই পরিও নফল নামাজ পড়বে। খুশি মনে পরি নিজের ঘরে চলে গেল। অক্টোবর মাস। বন্যার সমাপ্তি ঘটেছে সেপ্টেম্বরের মাঝামাঝিতে। পুরো 33 দিন প্রলয়কারী বন্যা ছিল। বাংলাদেশের 68% ডুবে গিয়েছিল এই বন্যায়। সেই দুর্ভিক্ষ এখনও নূরনগরের বাসিন্দারা কাটিয়ে উঠতে পারেনি। পুনরায় নিজেদের ঘরবাড়ি করে কোনো মতে জীবনযাপন করছে, তবে অভাব তাদের ফুরোচ্ছে না। এই গ্রামের অধিকাংশ পুরুষই শহরে পাড়ি জমিয়েছে। সম্পান মাঝিও শহরে গেছে। পদ্মা তো তার সব জল নিয়ে গেছে, এখন আর মাঝিগিরি করলে তার পোষাবে না। বিন্দুকে নিজের ঘরণী করতে হবে তো, কাজ না করলে মহেশ কি তার হাতে বিন্দুকে তুলে দেবে? সম্পান ভেবেছে ফেরার পর বিন্দুর জন্য লাল রঙের শাড়ি কিনে আনবে। এর আগে আনতে চেয়েছিল, কিন্তু আচানক পালকের মৃত্যুতে তা আর হয়ে ওঠেনি। কিন্তু এখন সে বিন্দুর জন্য নিজে পছন্দ করে শাড়ি নিয়ে যাবে। সম্পানের ভাগ্য ভালো বলা বাহুল্য, গ্রামে আসতেই পথে বিন্দুর দেখা। সম্পান খুশি হয়ে বিন্দুর কাছে এগিয়ে গেল। শাড়ির ব্যাগটা বিন্দুর হাতে দিয়ে শুধল, দেখ বিন্দু, তোর লেগা শাড়ি আনছি। শাড়িটা বের করে খুশিতে বিন্দুর চোখ জোড়া চকচক করে উঠল। চোখে খুশির ঝিলিক দেখে সম্পানও খুশি হলো। শাড়ি থেকে চোখ সরিয়ে সম্পানের দিকে তাকিয়ে বিন্দু বলল, শাড়িটা খুব সুন্দর হয়েছে গো। ব্যাগের মধ্যে আরো একখান জিনিস আছে।
বিন্দু ব্যাগ হাতে বড় একটা সিঁদুর কৌটো বের করলো। বিস্মিত চোখে তাকালো সম্পানের দিকে। শ্যামাকন্যা বিন্দুর মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এই পুরুষকে পাওয়া ভাগ্যের ব্যাপার। এত নিখুঁতভাবে একমাত্র সম্পানই পারে ভালোবাসতে। আমি অপেক্ষা করতেছি তোর এই সিন্দুর পরানোর। খুব তাড়াতাড়ি সেই দিন আইব? আরে বিন্দু, আমি আর বেশি দেরি করুম না বিন্দু। এইবার শহরে গেলে বিয়ার সব কিছু কিনে আনবো। একটু লজ্জা পেল বিন্দু। নিজের বিয়ের কথা শুনলে সব মেয়েরাই লজ্জা পায়, তেমনি বিন্দুও পেল। মনের ভেতর লুকিয়ে রাখা ভালোবাসা সবটুকু সে সম্পানকেই দিতে চায়। আঁকতে চায় ছোট্ট একটি সুখী পরিবারের ছবি। সেখানে একটি ছোট্ট গ্রাম আর ছোট্ট একটি পরিবার থাকবে। মনে মনে নিজের ইচ্ছেগুলো পোষণ করে সম্পানের পিছু পিছু হাঁটা ধরে বিন্দু। কাঁচা রাস্তায় কিছুক্ষণ হাঁটার পর দুজন আলাদা পথ ধরে। রাস্তার পাশে ধান ক্ষেতের আইল বরাবর বিন্দু নেমে পড়ল, আর সম্পান রাস্তার পথ ধরল। দু কদম এগিয়ে থেমে গেল বিন্দু। পিছন ফিরে গলা ছেড়ে ডাকলো সম্পানকে। বিন্দুর মাঝে কি এমন দেখলা যে তোমার বিন্দুরাই লাগবো? সম্পান হেসে বলে, বিন্দুরে দেখার পর তো আর কাউরে দেখি নাই। দুনিয়ার সবচাইতে সুন্দর মাইয়ারা যদি আমার সামনে আসে, তাগো মাঝে আমি এই বিন্দুরেই খুঁজুম। আমার খালি বিন্দু হইলেই চলবো। বিন্দুয়ে লজ্জা লুকোবে কোথায়? লাল শাড়িটি দিয়ে মুখ ঢেকে সামনের দিকে দৌড় দিল। তবে লজ্জাবতীর লজ্জা লুকাতে পারল কই? ধান ক্ষেতের প্রতিটা শীষ তা দেখে নিল। সাক্ষী রইল আকাশ, হাওয়া আর গগনে উড়ে চলা এক ঝাঁক পাখি। কিন্তু শ্যামলতা বিন্দু ভাবল তার লজ্জা সে আড়াল করে ফেলেছে। সম্পান দূর থেকেই বিন্দুর দৌড়নো দেখছে। কিছু দূর গিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল বিন্দু। উঠে আবারও দৌড় লাগালো। সেই দৌড় গিয়ে থামলো জমিদার বাড়ির প্রাঙ্গণে। বন্যা শেষে জমিদার বাড়ির চেহারা পাল্টে গেছে, আগের মতো নেই। দরজার বাইরে কড়া পাহারা, 6 জন মিলে বাইরে পাহারা দিচ্ছে। বৈঠকেও 2 জন আছে। আগের কঠোর রূপ ধারণ করেছে জমিদার বাড়ি, যেখানে প্রবেশ করতে হলে আফতাবের অনুমতি প্রয়োজন। জমিদার বাড়ির বিশাল প্রাঙ্গণে গাড়ি ভিড়েছে 4খানা। 3খানা ভ্যান গাড়ি হলেও 1খানা গরুর গাড়ি। গাড়িতে মালপত্র ওঠাচ্ছে 2 জন। কেমন একটা সাজ সাজ রব। অবাক নয়নে সব দেখতে দেখতে বিন্দু পা বাড়ায় বৈঠকে ঢোকার বিশাল দরজায়। লতিফের অনুমতি পেয়ে বৈঠক পেরিয়ে অন্দরে পা রাখল বিন্দু। কুসুম ব্যতীত আরো 3 জন কাজের মেয়ে রাখা হয়েছে। তারা এই গ্রামেরই মেয়ে। চিনতে খুব একটা অসুবিধা হলো না বিন্দুর। তবে তাদের সাথে কথা না বলে বিন্দু গেল তার প্রিয় সখীর কাছে। পরীকে আজ নতুন নতুন লাগছে। নতুন পোশাকে তৈরি করেছে নিজেকে পরি। দেখে মনে হচ্ছে কোথাও যাবে সে। বিন্দু ঘরে ঢুকেই বলল, পরি কই যাবি তুই? জেডি তোরে যাইতে দিব? ঘাড় ঘুরিয়ে প্রাণ খোলা হাসি হাসে পরি। দৌড়ে এসে জড়িয়ে ধরে বিন্দুকে। পরি স্যার আমারে, আমার কাপড় নোংরা, তোর কাপড় নষ্ট হইব তো। পরি বিন্দুকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তোকে না বলেছি এসব কথা না বলতে? শরীরে ময়লা তো কি হয়েছে, তোর মনটা তো পরিষ্কার। না, তুই কোথাও যাবি তাই কইলাম। তো যাবি কই? রূপা আবার শ্বশুর বাড়ি, আপার ননদের বিয়ে, আমাদের যেতে বলেছে তাই যাচ্ছি। জেডি তোরে নিব? না নিয়ে যাবে কই? আপার শ্বশুর যেভাবে বলে গেছে, না গিয়ে উপায় নেই, তাই আমিও যাচ্ছি। ও পরি, তোর কাছে একখান জিনিস রাখতে দিমু, রাখবি? কথা শেষ করে সিঁদুর কৌটোটা বাড়িয়ে দিল পরির দিকে। বিন্দুর হাতে থাকা লাল শাড়ির দিকে এতক্ষণে চোখ পড়ল পরির। সুন্দর শাড়িতে হাত বুলিয়ে বলে, কে দিল এই শাড়ি? বিন্দু সম্পানের দেওয়া শাড়ি আর সিঁদুর কৌটোর কথা খুলে বলল। পরি সযত্নে সিঁদুর কৌটোটা আলমারিতে তুলে রাখে। বেশি সময় নেই, তাই তার সখীকে বিদায় দিল। কালো বোরখাটা গায়ে জড়িয়ে নিকাব বেঁধে নিল। তারপর নিচতলায় গেল। মালা, জেসমিন, জুম্মান সবাই তৈরি। আবিরজান যেতে পারবে না, তার সে ক্ষমতা নেই।
দুজন কাজের মেয়েকে রেখে গেল আবিরজানের কাছে। কুসুম আর নতুন কাজের মেয়ে শেফালিকে সাথে নিল। গরুর গাড়ি আনা হয়েছে পরীর জন্য, কেননা গরুর গাড়ি চড়তে পরী খুব পছন্দ করে, তাই তো এ ব্যবস্থা করা হয়েছে। মালা জেসমিন ওঠে এক গাড়িতে, আফতাব আর আখির অন্য গাড়িতে, সায়েদ সহ আরো দুজন উঠেছে অপর গাড়িতে। গরুর গাড়িতে পরীর সাথে জুম্মান, কুসুম আর শেফালি। পরীকে দেখে রাখার জন্যই ওদের সাথে দিয়েছে মালা। কাঁচা মাটির রাস্তায় হেলে দুলে চলছে গরুর গাড়ি। পরীর ভীষণ ভালো লাগছে, মাটির গন্ধ আসছে নাকি, সাথে গ্রামের দৃশ্য। নেকাবের নিচে হাস্যোজ্জ্বল চোখে সবই দেখছে পরী। হঠাৎই রাস্তার পাশে নাম না জানা বেগুনি রঙের ফুলগুলোতে চোখ আটকে গেল পরীর। ফুলের প্রতি প্রতিটি নারীর টান অনবদ্য। পরী ফুল ছোঁয়ার লোভে গাড়ি থামিয়ে কুসুমকে পাঠালো ফুল ছিঁড়ে আনতে। গাড়ি থেকে নেমে কুসুম ছুটল সেদিকে, কিন্তু ফুলে হাত দিতেই ঘটল অঘটন। পাশে কদম গাছের নিচে বসে থাকা সুখান পাগলাকে সে খেয়াল করেনি। কুসুম ফুলে হাত দেওয়ার আগেই সুখান পাগল তার হাত টেনে ধরে, চেঁচিয়ে বলে, তুই আমার রানের ফুল ছিঁড়বি? ওই সেমডি, তোর চুল আমি সব সিররা ফেলামো। ভয় কলিজা শুকিয়ে গেছে কুসুমের। পরীরা দেশে সে ভুলেই গিয়েছে যে এখানে সুখান থাকে। সুখান চুল টেনে ধরে কুসুমের। কুসুম এক চিৎকার দিল, পরিয়াপা আমারে বাঁচান! চমকে গাড়ির ভেতর থেকে উকি মারে পরী। শেফালি জুম্মান ততক্ষণে নেমে পড়েছে, কিন্তু সুখানকে দেখে ওরা আগানোর সাহস পেল না। কুসুম চিৎকার করে বলছে, আমি তোর রানের ফুল সেরুম না, ছাড় আমারে। তোরে ছাড়লে তুই আবার ফুল ছিঁড়বি। আল্লাহ গো, আমারে রক্ষা করো, তাইলে আমি পাগলরে ভিক্ষা দিব। লাঠি হাতে গাড়ি চালক এগিয়ে এসে কুসুমকে ছাড়িয়ে আনলো। কাঁদতে কাঁদতে কুসুম গাড়িতে উঠতেই পরী বলল, আমি বুঝিনি কুসুম যে ওখানে পাগলটা থাকে, তাহলে আমি তোকে যেতে বলতাম না। কুসুম রাগ করে হাঁটুতে মুখ গুজে বসে রইল। একে তো ভয় পেয়েছে, তার উপর চুলের ব্যথা, সেজন্য কাঁপছে কুসুম। পরীর মন খারাপ হলো তা দেখে। জুম্মান প্রশ্ন করে বসে, আফা, রানী কেডা? ওই পাগলটা রানী কারে কইল? জবাবটা পরী দিতে পারল না। সে জানে না, তবে শেফালি বলল, সুখান পাগলার বউ রানী। আগেও ভালোই আসিল, কিন্তু বউ মরার পর পাগল হইয়া গেছে। গ্রামের সবাই এইয়াই কয়। পরী অবাক হয়ে বলে, ভালোবাসা মানুষকে পাগলও করে দেয়? যে সত্যি ভালোবাসে সে তো পাগল হইবই। পরী আর কথা বলল না। সারা রাস্তা সুখানের কথা চিন্তা করতে করতে গেল। পরীদের আগেই বাকিরা পৌঁছে গেছে রূপালীর শ্বশুর বাড়ি। পরীরা পৌঁছতেই কয়েকজন মেয়ে এসে ওদের বাড়ির ভেতরে নিয়ে গেল। আশেপাশে না দেখে মাথা নিচু করে পরী চলে গেল। কিছুক্ষণ পর জুম্মান এসে খবর দিল এখানে নওশাদও এসেছে। সে লাঠিতে ভর দিয়ে হাঁটা চলা করছে, তার পা এখনো ঠিক হয়নি। পরী ভাবল, তাহলে কি নওশাদের সাথে পরীর বিয়েটা ভাঙতে চলেছে? 2 বিঘা জমির উপর কবিরদের বাড়িটি। 4খানা বড় বড় টিনের ঘর। 4 ভাই 4 ঘরে থাকেন। রান্নাঘর, গোসলখানা সব আলাদা। পুরো বাড়ির চারপাশে টিনের বেড়া দেওয়া, যাতে বাইরের পুরুষ ভেতরে না আসতে পারে। আম আর কাঁঠাল গাছে ভরা বাড়িতে। 2-একটা অন্য গাছও আছে। বাড়ির পেছনে শান বাঁধানো বড় একটা পুকুর আছে, সেখানে মাছ চাষ করা হয়। মাছ বিক্রি করে অনেক টাকা রোজগার হয় কবিরের। তাছাড়া পরীদের বাড়িতেও মাছ পাঠানো হয়, ফলমূল তো পাঠাই। এছাড়াও কবির সহ বাকি 3 ভাইয়েরও বেশ কয়েক বিঘা জমি আছে। বাড়িটা দেখলে যে কেউ এই বাড়িতে নিজের মেয়ে দিতে চাইবে। স্বনামধন্য পরিবারের মেয়েদেরই তো ঘরে তুলেছে রূপালীর শ্বশুর। রূপালী এবারের সেজ বউ। রূপালীর বিয়ের 6 মাস পর ওর দেবরের বিয়ে হয়। তবে 3 যা মিলে হিংসে করে রূপালীকে, কেননা তারা রূপালীর মতো অত সুন্দর নয়। অতিরিক্ত সাজগোজ করেও রূপালীর মতো সুন্দর তারা হতে পারে না। অথচ খুব সাদামাটা ভাবে রূপালীকে কোনো রাজকন্যার থেকে কম লাগে না। সব সময় রূপালীর রূপে ঈর্ষান্বিত হন তারা। রূপালী সব বুঝেও না বোঝার ভান করে থাকে, কারণ এদের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না।
কিন্তু আজ তারা তিনজনই ছুটে এসেছে পরীকে দেখতে। কারণ এতদিন ধরে তারা শুধু পরীর সুনামি শুনেছে, কিন্তু চোখের দেখা দেখেনি। রূপালীর বিয়ের পর এই প্রথম পরী এ বাড়িতে পা রাখল, তাই ওনারা তিনজন ছুটে এলো পরীকে দেখতে। পরী সবে মাত্র পালঙ্কের উপর বসেছে, নেকাব এখনো খোলেনি। তার মধ্যেই ওরা এসে হাজির। এসেই রূপালীর বড় যা কাকলি বলে উঠল, দেখি দেখি রূপার বোন কেমন দেখতে। মালা জেসমিন জলচৌকি পেতে বসে আছে পরীর কাছে। কুসুম গোমরা মুখে জেসমিন আর মালাকে বাতাস করছে। শেফালি পরীকে বাতাস করছে। কাকলির কথা শুনে সবাই চমকে তাকালো। ততক্ষণে রূপালীও চলে এসেছে। পরীর ভাবান্তর না দেখে কাকলি আবারও বলল, কই নেকাব সরাও দেখি তোমার চাঁদ বদন খানি। বলে খিলখিল করে হেসে উঠল তিনজন। পরী রূপালীকে জিজ্ঞাসা করে, আপা এখানে কোনো পুরুষ আসবে না তো? রূপালী উত্তর দিতে না দিতেই ওর মেজো যা পাখি বলল, কেন গো, পুরুষ দেখলে তোমার রূপ কমে যাবে নাকি? হাসির ছলে অপমান করছে পরীকে, তা পরী ঠিকই ধরতে পারল। নেকাব খুলে আলতো হেসে বলল, যেখানে এক নারী অন্য নারীর সৌন্দর্য দেখে হিংসা করে, সেখানে পুরুষদের বিশ্বাস করি কিভাবে? আপনাদের বর যদি আমায় দেখে পাগল হয়ে যায়, তখন তো আমাকেই দোষ দিবেন। তাই আগে থেকেই সাবধান হচ্ছি। আমার আবার কারো ঘর ভাঙার ইচ্ছে নেই। হাসির ছলে পরীও পাল্টা জবাব দিল। রূপালী মুখ টিপে হাসে ওদের কাণ্ড দেখে। তিন যা পরীর দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইল। সত্যিই অনেক সুন্দর পরী, রূপালীর থেকেও বেশি সুন্দর। কাজল বর্ণ আখি যুগল যখন পলক ফেলে, তখন কি সুন্দরী না লাগে। বদনে ছড়িয়ে আছে একরাশ মায়া। আল্লাহ যেন নিজে হাতে ওকে বানিয়েছেন। তবে পরীর বলা তিক্ত কথাগুলো ওনাদের পছন্দ হয়নি, তাই সবার সাথে কুশলাদি করে চলে গেলেন। বোরকা খুলে মাথায় কাপড় জড়ালো পরী। একে একে মহিলারা এসে পরীকে দেখে যাচ্ছেন আর ওর প্রশংসা করে যাচ্ছে। নূরনগর থেকে যেন এক টুকরো নূর এসেছে। পরীর বিরক্ত লাগছে এসব। মনে হচ্ছে আজ যেন ওর নিজেরই বিয়ে। মালা আছে বলে পরী চুপ করে আছে, না হলে দু কথা শুনিয়ে বিদায় করে দিত। মেজাজ গরম হচ্ছে পরীর। শেফালির হাত পাখার বাতাসেও ঠান্ডা হচ্ছে না পরীর মাথা। রূপালীর যারা যে একটু কটু কথা বলে তা জানে পরী। শ্বশুরবাড়ি নিয়ে অনেক গল্প করেছে রূপালী ওর কাছে। এখান থেকে এই বাড়ির প্রত্যেকের স্বভাব সম্পর্কে অবগত। 7 মাসের পেটটা নিয়ে পরীর পাশে বসে রূপালী। মা আর পরীর সাথে টুকটাক কথা বলছে, আর পরী চুপচাপ শুনছে। বিয়েতে খেতে এসে পরীর বিয়ের কথা তুলে বসে নওশাদের বাবা শামসুদ্দিন মাতব্বর। তিনি চান তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে, কিন্তু এখানে আফতাব বেঁকে বসেন। তিনি খবর পেয়েছেন নওশাদের পা নাকি কখনোই ঠিক হবে না। হাঁটতে পারবে, কিন্তু লাঠির সাহায্য নিয়ে। তাই তিনি পরীর সাথে নওশাদের বিয়ে দিবেন না। এ কথা শুনে শামসুদ্দিন বলে, আপনারা কিন্তু কথা দিয়েছেন জমিদার সাহেব, কথার খেলাপ কইরেন না। আমি কথা দিইনি, দিয়েছে আমার ছোট ভাই। আর আমি আমার মেয়েকে কোথায় বিয়ে দেব আমিই বুঝবো। আপনার ছেলে এখন অচল হয়ে গেছে, আমার মেয়েকে বিয়ে করার কোনো যোগ্যতা তার নেই। তাছাড়া আপনার ছেলে আমার মেয়েকে সুখী রাখতে পারবে না। আমার ছেলের এই অবস্থার জন্য আপনারাই দায়ী। আপনাদের বাড়িতে গিয়েই তো পা ভাঙল। আমরা কেউ তো আপনার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি। আপনার ছেলে নিজেকে সামলাতে পারেনি, তবুও সমস্যা নেই। আপনার ছেলের সমস্ত ভরণ পোষণ এবং চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। তবুও আমার মেয়ে আমি বিয়ে দেব না। আপনি কি টাকার গরম দেখাচ্ছেন জমিদার সাহেব? আমার কি টাকা পয়সার অভাব নাকি? আপনার মেয়ের মতো অনেক মেয়ের ভরণ পোষণের ক্ষমতা আমার আছে। আমাকে টাকার গরম দেখাবেন না, তাহলে ভালো হবেন না। তা কি করবেন আপনি? পাল্টা জবাব দিল শামসুদ্দিন। দু এক কথায় কথা কাটাকাটি শুরু হয়ে গেল। লোকজন জড়ো হয়েও গেল। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। লোক জানাজানি বেশি হওয়ার আগেই শায়ের আফতাবকে সরিয়ে নিল। আলাদা ঘরে টেনে নিয়ে বলল, এখন মাথা গরম করবেন না। নওশাদের বাবা কিন্তু ভালো লোক নয়। তিনিও প্রভাবশালীদের একজন। প্রতিশোধ নিতে সে পাগল হয়ে যাবে। আর এই গ্রামের কেউ কিন্তু আপনাকে জমিদার মানবে না।
তাই একটু শান্ত হন, হিতে বিপরীত হতে পারে। আফতাব একটু শান্ত হলো, ভাবতে লাগলো সত্যিই তো, এখন যদি তার কোনো ক্ষতি করতে চায় শামসুদ্দিন, তখন কিভাবে নিজেকে রক্ষা করবেন তিনি? এখানের কেউ তো তার হয়ে লড়াই করতে আসবে না, কবিরও তো কিছু করতে পারবে না, কারণ দুপক্ষই ওর আত্মীয়। কার হয়ে সাফাই গাইবে সে? কবিরের উপর সে ভরসা করতে পারছে না। তাছাড়া ওরা যদি রূপালীর কোনো ক্ষতি করে দেয়। আখির চলে এসেছে, সব শুনেছে সে। আফতাবকে উদ্দেশ্য করে আখির বলল, ভাই ঝামেলা বাড়বে অনেক, আমি বলি কি বিয়েটা দিয়ে দেন। আমার মেয়েকে আমার ইচ্ছেতে বিয়ে দেব, তোর কিছু বলতে হবে না, তোর জন্যই তো সব হয়েছে, আগ বাড়িয়ে তুই কথা দিলি কেন? আখির চুপ করে গেল। আফতাবের মাথা এখন গরম আছে। কুটুম বাড়িতে এসে যা করেছে, এতে লোকজন কথা বলা শুরু করে দিয়েছে। তাছাড়া এখানে আর বেশিক্ষণ থাকাটা নিরাপদ নয়। খাওয়া শেষ হতেই আফতাব, জেসমিন ও মালাকে গরুর গাড়ি ভাড়া করে দিল সায়ের, সাথে দুজন দেহরক্ষী। পরি, জুম্মান, শেফালি, কুসুম গেল ওদের গাড়িতে। তবে এবার সায়েরও ওদের সাথে গেল, কারণ যদি ওদের ক্ষতি করতে আসে তখন কি হবে? তাই গাড়ি চালকের পাশে গিয়ে বসে সে। সায়ের ঠিকই সন্দেহ করেছিল। গ্রামের শেষ মাথায় আসতেই 7-8 জন লোকেদের লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তারা ওদের পথ আগলে দাঁড়িয়েছে। গাড়ি থামতেই ওদের একজন পেছনে এসে বলল, সবাই বের হও, কথা না শুনলে টেনে নামাবো। সবাই নেমে পড়ল। পরি আর শাহের বাদে সবাই ভয়ে কাঁপছে। কুসুমের তো বেহাল অবস্থা। আসার পথে এক দৌড়ানি খেয়েছে, এখন যাওয়ার পথে আরেক দৌড়ানি। শেফালি জুম্মানকে জাপটে ধরে আছে, ভয় ওরাও ফিটিয়ে গেছে। শায়ের ভেবেছিল ওরা হয়তো আফতাবের গাড়ি আটকাবে, তাই আগেই ওদের পাঠিয়ে দিয়েছে, কিন্তু ওদের গাড়ি আটকানোর কোনো কারণ খুঁজে পাচ্ছে না। একজন লোক বলে উঠল, জমিদার কন্যা পরীকে আমাদের সাথে যেতে হবে, আর বাকিদের সবাই চলে যাও। পরি শান্ত গলায় জিজ্ঞাসা করে, কারণটা কি? সে কথা আপনাকে বলতে বাধ্য নই। আমি আপনাকে জিজ্ঞাসা করিনি। অতঃপর পরি শায়ের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, কি হয়েছে? এরা নওশাদের বাবার লোক, মনে হয় আপনাকে নিয়ে নওশাদের সাথে বিয়ে দেবে এরা। বিয়ে করতে চাইলে যেতেই পারেন। আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনার বোঝার বয়স হয়নি। বেশি কথা বলেন কেন? আমি যথেষ্ট বড়, সব বুঝতে পারি। তাহলে আমার কথা বুঝলেন না কেন? কুসুম, শেফালি, জুম্মান ওদের ঝগড়া দেখছে। বিপদের মুখে পড়েও যে কেউ ঝগড়া করতে পারে তা এই প্রথম দেখলো ওরা। পরীর পাল্টা জবাব দেওয়ার আগেই জুম্মান বলল, আফা, আমার ডর করতাছে, আর তুমি ঝগড়া করতাছো, এখন কি হইব? পরীর হুঁশ ফিরল। সত্যিই তো, ওদের এখন বিপদ। আগে বিপদ থেকে মুক্ত হোক, তারপর না হয় ঝগড়া করা যাবে। এর মধ্যে একজন বলল, না যেতে চাইলে জোর করে নিয়ে যাব, তাই বলছি ভালোই ভালোই চলুন। শায়ের শান্ত থেকেই বলল, আচ্ছা নিয়ে যান আপনারা। পরি নেকাবের আড়ালে ঢাকা চোখ দুটো বড় বড় করে তাকালো শায়েরের দিকে, বলল, কি বলছেন আপনি এসব? শায়ের গরুর গাড়ি থেকে দুটো শক্ত লাঠি বের করলো, একটা পরির হাতে দিয়ে বলল, আপনি তো একদিন আমাকে নিজের কাছে প্রমাণ করতে চেয়েছিলেন, তো আজকে করুন, দেখি জমিদার কন্যা কেমন লাঠিয়াল। হাসল পরি, তবে সে হাসির মাধুর্য কালো নেকাবের মধ্যেই সীমাবদ্ধ রইল। পরি 2 পায়ে গিয়ে যেতেই জুম্মান চিৎকার করে বলে, আপা যাইও না। তুই চুপ থাক জুম্মান, আমাকে দেখতে দে। পরি এগিয়ে যেতেই একজন দ্রুত ওর সামনে এসে বলে, আপনার গায়ে হাত ওঠানোর হুকুম আমাদের কাছে নেই, আর আপনি পারবেন না আমাদের সাথে, তাড়াতাড়ি চলুন। কথা না শুনে পরি তাকে আক্রমণ করে বসে। লাঠি দিয়ে আঘাত করল লোকটির মাথায়। ওরা কেউ আশা করেনি পরি এমনটা করে বসবে। মাথায় হাত দিয়ে লোকটা মাটিতে পড়ে যেতেই 3 জন লাঠি নিয়ে দৌড়ে এলো। পরে ওদের ওপরও আক্রমণ করে। উপায়ন্তর না দেখে তারাও লাঠি চালালো পরির ওপর। দক্ষ পরি প্রতিহত করতে লাগলো শত্রুর আক্রমণ। লাঠি ঘুরিয়ে নাস্তানাবুদ করতে লাগলো সবাইকে। কিন্তু এতজনের সাথে লড়াই করা একটা মেয়ের পক্ষে অসম্ভব। তাই একটা লাঠির আঘাত এসে পড়ে পরির বাহুতে।
ছিটকে দূরে পড়ে যায় পরি। আরেকজন এসে লাঠি চালালো পরির গায়ে। পরি চোখ বন্ধ করে নিল, কিন্তু আঘাত অনুভব করতে না পেরে চোখ মেলে তাকালো। শায়ের তার লাঠি দ্বারা শত্রুর লাঠি আটকে দিয়েছে। সে পরীকে উদ্দেশ্য করে বলল, উঠে দাঁড়ান, পড়ে গেলে উঠে দাঁড়াতে হয়। পরে উঠে দাঁড়ালো আবার। ওরা দুজন মিলে সব কটাকে কুপকাত করে দিল। কিন্তু সমস্যা আবারও হলো। ওরা দূর থেকে দেখতে পেল এবার পুরো বাহিনী আক্রমণ করতে চলেছে। ওদের সাথে পেরে ওঠা সম্ভব নয়। শায়ের সবাইকে বলল, বাঁচতে চাইলে দৌড়ান, সবাই আমার সাথে আসুন। সাথে সাথেই সবাই দৌড় দিল। রাস্তা দিয়ে গেলে নূরনগরে পৌঁছতে সময় লাগবে, তাই ধান ক্ষেতের আইল বরাবর ওরা নেমে পড়ে। পেছনে তাকানোর সময় নেই। গাড়িওয়ালা চাচা দৌড়াতে দৌড়াতে বলল, আমার গরু দুইটা ফাইলে আইসি, এখন কি হইব আমার? শেফালি বলল, নিজে বাঁচলে বাপের নাম, ভাগো তাড়াতাড়ি। জুম্মান হাঁপাতে হাঁপাতে বলে, বাইস্তা ফিরলে আব্বা এই গরু কিনা দেব তোমারে, অহন পালাও। শত্রুরাও ওদের পেছন পেছন দৌড়াচ্ছে, কিন্তু পরীরা তাদের থেকে অনেক এগিয়ে, তাই ওদের ধরতে পারছে না। কিছুক্ষণ পর কুসুম বলে উঠল, পরিয়াপা আর পারি না, আমার কষ্ট হইতাছে। মনে কর তোরে সুখান পাগলা ধাওয়া করছে, এখন দৌড়া। পরীর কথায় কুসুমের দৌড় যেন বেড়ে গেল। পরনের কাপড় একটু তুলে দিল দৌড়। শায়েরকে পেছনে ফেলে সে এগিয়ে গেল। এই বিপদের মধ্যে থেকেও সবাই হেসে উঠল। সবাই আরো কিছুক্ষণ দৌড়ে পরবর্তী একটা গ্রামে ঢুকলো, কিন্তু ওদের পা আর চলছেই না, কোনো রকমে এগিয়ে চলেছে। তবে এই গ্রাম পেরোলোই নূরনগর, তবুও ওদের পা চলছে না। মনে হচ্ছে শত্রুর হাতে এবার ধরা দিতেই হবে। কিন্তু তখনই আফতাবের লোকেরা এসে হাজির। লাঠি সোটা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ল। শায়ের যেন হাঁপ ছেড়ে বাঁচল। এবার সবাই দৌড় থামিয়ে রাস্তা ধরে হাঁটতে লাগলো। নূরনগরের গণ্ডি পেরোতেই পরী রাস্তার ধারে বসে পড়ল। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। পরীর দেখা দেখি বাকি সবাই বসে পড়ল। অনেক দৌড়েছে আজ, আর হাঁটার শক্তি নেই ওর। বন্যা যেতে না যেতেই শুরু হয়ে গেছে মারামারি। এসব আর ভালো লাগে না পরীর। এর আগেও সে শুনেছে আফতাবকে কেউ মারার চেষ্টা করেছে, কিন্তু তাতে ও মাথা ঘামায়নি। এখন নিজেই দেখতে পেল সব। তবে কে বা কারা ওদের ওপর আক্রমণ করলো সেটাই বুঝতে পারছে না পরী। আক্রমণ করার কারণ কি বা হতে পারে? পরী শায়েরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এবার তো বলুন, ওরা কেন আমাদের তাড়া করলো? রক্তলাল দিবাকর মেঘেদের আড়ালে লুকাতেই উদয় হয় এক টুকরো সুধাকর। মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে তার কোমল আলো। সেই আলোতে ধান ক্ষেতগুলো স্পষ্ট হয়ে ওঠে। হালকা বাতাসে দুলছে ধানের শীষ। প্রাকৃতিক এই স্নিগ্ধ রূপ দেখে বিস্মিত চোখে তাকিয়ে আছে পরী। গ্রামের এই দৃশ্য কখনোই সে দেখেনি, তাই দু চোখ ভরে দেখছে সে। এটা তার প্রথম জ্যোৎস্নাবিলাস। এর আগেও সে দেখেছে, তবে তা নিজের কক্ষের জানালা দিয়ে। আর আজ রাস্তার ধারে বসে কোমল জ্যোৎস্না গায়ে মাখছে। ইচ্ছে করছে নেকাব খুলে মন ভরে শ্বাস নিতে, কিন্তু শায়ের সামনে আছে বিধায় পারছে না। রাস্তার ধার ঘেঁষে ঘাসের ওপর বসে আছে 5 জন ব্যক্তি, তবে কারো মুখে কোনো শব্দ নেই। এতক্ষণ শায়ের কথা বলছিল। নওশাদের বাবা আর আফতাবের কাহিনী পুনরাবৃত্তি করেছে। কথা শেষ করতেই পরীর রাগ হলো নিজের বাবার ওপর। কথা দিয়ে আফতাব কোনো কালেই কথা রাখেনি। যদিও সে নওশাদকে পছন্দ করে না, তবুও ওর কিছুটা হলেও খারাপ লাগছে। কিন্তু আপাতত নওশাদের চিন্তা বাদ দিয়ে চাঁদের আলোয় মন দিল। নেকাবটা খুলতে খুব ইচ্ছে করছে। ঠান্ডা হাওয়া থেকে ঘ্রাণ নিতে চাচ্ছে সে, কিন্তু এই শায়ের গন্ডগোল পাকিয়ে দিল। পরী মুখ বিকৃতি করে শায়েরকে উদ্দেশ্য করে বলে, আপনি একটু ওদিক ঘুরুন তো, আমি নেকাবটা খুলব। শায়ের কথা বলল না, চুপচাপ অন্যদিক ফিরে ঘাসের ওপর টান হয়ে শুয়ে পড়ল। এক হাত চোখের উপর দিয়ে রাখল। পরী একটু খুশি হলো। নেকাব সরিয়ে জোরে জোরে শ্বাস নিল। আহা, চারিদিক থেকে কত রকমের ঘ্রাণ আসছে। এরকম অনুভূতির সাথে কখনোই মিলিত হয়নি পরী। উঠে দাঁড়িয়ে ধান ক্ষেতের দিকে দৌড় দিল।
আশেপাশের ক্ষেতের মধ্যে কিছুক্ষণ ঘুরে বেড়ালো। জুম্মান চেঁচিয়ে পরীকে বলে, আপা আসো বাড়ি যাই, বড় আম্মা চিন্তা করব। পাশ থেকে কুসুম বলে উঠল, পাকে খাসা থাইক্কা সারা পাইছে তো, তাই উঠতাছে। পরি সাবধানে রাস্তার উপর উঠল, নেকাব পরে নিল। শায়ের আগের মতোই শুয়ে আছে। জুম্মান বলল, শায়ের ভাই উঠেন, বাড়ি যাই। চট করে উঠে বসে শায়ের। তারপর হেঁটে হেঁটে বাড়ির পথ ধরে। তবে যাওয়ার সময় কেউ কারোর সাথে কথা বলে না। জমিদার বাড়ির প্রাঙ্গণে শখানেক মানুষের উপস্থিতি। তাদের মাঝে আফতাব বসে আছে এবং আখিরও আছে। তারা গভীর আলোচনায় ব্যস্ত। শায়েরকে আসতে দেখেই সবাই রাস্তা ছাড়ল। পরীরা পাশ কাটিয়ে বাড়ির ভেতর যাচ্ছিল, কিন্তু আখিরের কর্কশ কণ্ঠ শুনে থেমে গেল পরী। সে শায়েরকে ধমকে বলছে, এতক্ষণ কোথায় ছিলে ওদের নিয়ে? যদি কোনো বিপদ হতো তাহলে কি করতে? একা সামাল দিতে পারতে? তবে এবার শায়ের জবাব দিল, বিপদ কি হয়নি আজকে? কার জন্য হয়েছে এই বিপদ? দেখছেন ভাই, কত বড় বেয়াদব এই ছিলে, মুখে মুখে তর্ক করছে আমার। এই ছেলে, তুমি কি জানো কার সাথে কথা বলছো তুমি? আমি চাইলে তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দিতে পারি, তুমি জানো? আফতাবের আগেই পরী এগিয়ে এসে জবাব দিল, আপনার ভাইকে জবান সামলে কথা বলতে বলুন আব্বা। না জেনে ওনাকে কেন দোষ দিচ্ছেন? দোষ তো আপনাদের, কথা দিয়ে কথা রাখেননি আপনারা, যার জন্য আমাদের বিপদে পড়তে হয়েছে। আর উনি না থাকলে আমাদের বেঁচে ফেরা সম্ভব হতো না। আফতাব কিছুই বলল না, শুধু কড়া চোখে তাকালো পরীর দিকে। পরী তার গ্রাহ্য করল না। পরী, তুই ঘরে যা, আমরা সব দেখছি। আখিরের কথা শুনতেই রাগ হয় পরীর। ওর নামটা এই খারাপ লোকের মুখে শুনতে চায় না। এখানে অনেক মানুষ আছে বিধায় চাচাকে কথা শোনাতে সে পারল না। শায়েরের দিকে এক পলক তাকিয়ে সে অন্দরে চলে গেল। পরী চলে যেতেই আখির আবার শায়েরকে কতগুলো কথা শোনালো। শায়ের এবার আর কিছুই বলেনি। শেষে আফতাবের ধমকে আখির থামে। শামসুদ্দিনের ওপর পাল্টা হামলা করা হবে। আজকে ভাগ্যক্রমে ওরা বেঁচে গেছে, তাই ওদের আরো শক্তিশালী হতে হবে। এ নিয়ে অনেক কথা বলে সবাই। পরবর্তী সভা কাল সকালে হবে, এখন রাত হয়ে গেছে। তবে সবার আগে শায়ের নিজের ঘরে চলে গেল। মেজাজ খারাপ হয়ে গেছে আখিরের কথা শুনে। পাশে থাকা জলচৌকিতে লাথি মেরে নিজের রাগ দমানোর চেষ্টা করলো, কিন্তু আজ সে কিছুতেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। কি করে না সে? জমিদার বাড়ির জন্য নিজের প্রাণ দিতে প্রস্তুত সে, তবুও আখির ওকে অপমান করে। এটা সব সময় করে, কিন্তু আফতাবকে কখনো প্রতিবাদ করতে দেখেনি শায়ের। অথচ শায়েরকে ছাড়া কোনো সিদ্ধান্ত আফতাব নিতে পারে না। তাহলে এই বৈষম্যতা কেন? পকেট থেকে একটা সিগারেট বের করে ধরায় সে। সুকটান দিতে থাকে একের পর এক। সিগারেট খুব একটা খায় না শায়ের, যখন অতিরিক্ত রেগে যায় তখন খায়। সকালে পরীর ঘুম ভাঙে কোলাহলে। বিরক্ত হয়ে সে অন্দরের উঠোনে আসলো। সোনালি আর ওর শাশুড়িকে দেখে সেদিকে দ্রুত পদে এগিয়ে গেল। মালা জেসমিন ওখানেই ছিলেন। রূপালীর শাশুড়ি মালার হাত দুটো চেপে ধরে চোখের জল ফেলছে আর বলছে, আপনার কাছে আমি আমার মাইয়া দিয়ে গেলাম, ওরে ভালো করে রাইখেন, ওইখানে থাকলেও বাঁচবো না, ওরা মাইরা ফেলাইব ওরে। বলতে বলতে তিনি আরো জোরে কাঁদতে লাগলেন। রূপালীও নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। শাশুড়িকে সে খুব ভালোবাসে, ঠিক নিজের মায়ের মতো। ওই বাড়িতে এই একটা মানুষকে সে নিজের থেকেও বেশি বিশ্বাস করে। নিঃস্বার্থভাবে এই মানুষটা তাকে বেশি ভালোবাসে। তাই তিনি রূপালীর চিন্তা করে ওকে এখানে রেখে গেলেন। কেননা কবির এখন তার আসল রূপে ফিরে এসেছে। শুধু কবির নয়, ওনার বাকি 3 ছেলেও খেপেছে। আফতাবের পতন ঘটাতে চায় সবাই, এমনকি তার নিজের স্বামীও। শামসুদ্দিন রূপালীর শাশুড়ির ভাই, বেশ নামডাক তার। টাকা পয়সা জমি জমার অভাব নেই, সাথে আছে ক্ষমতা। আফতাবের করা অপমান তিনি মানতে পারেননি, তাই তার লোক দিয়ে পরীকে তুলে এনে ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তাতে সফল হননি। তারপর চোখ পড়ে রূপালীর উপর। রূপালীকে কেন্দ্র করে আফতাবকে নাচাবে। গর্ভবতী রূপালীকেও ছাড় দেবে না। এ কথা রূপালীর শাশুড়ি জানতে পারে, তাই ভোর হবার আগেই রূপালীকে নিয়ে চলে আসে। সে জানে এতে সেও বিপদে পড়বে, তবুও পুত্রবধূকে তিনি বাঁচাবেন।
পরি রূপালীর কাছে গিয়ে ওর দিকে তাকাতেই চমকে গেল। রূপালীর গালে 3টা আঙ্গুলের ছাপ স্পষ্ট। ফর্সা গাল রক্ত লাল হয়ে গেছে, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে গেছে। রূপালীর 2 বাহু চেপে ধরে পরি বলল, আপা, তোর এই অবস্থা কে করেছে? রূপালী জবাব দিল না পরির প্রশ্নের। অন্য কথা বলল সে। পরি, চল ঘরে, তারপর সব বলছি। মা, আপনি তাড়াতাড়ি চলে যান, না হলে আমার আব্বাও আপনার ক্ষতি করে দেবে। এরা এখন পিচাসে পরিণত হয়েছে। রূপালীর মাথায় হাত বুলিয়ে ওর শাশুড়ি চলে গেল। রূপালী মালার দিকে তাকালো। মালা কাঁদছে, তা দেখে রূপালী বলল, কাঁদবেন না আম্মা, আপনার কান্না আমার ভালো লাগে না। ভাগ্য যেখানে নিয়ে যাবে সেখানে যেতেই হবে আমাদের। শুধু দোয়া করবেন পরীর ভাগ্য যেন ভালো হয়, আপনার স্বামী যেন পরীর জীবন নষ্ট না করে। রূপালী পরীর হাত ধরে নিচতলার একটা ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। পালঙ্কের ওপর আস্তে করে বসে পরীর দিকে তাকিয়ে বলে, অনেক প্রশ্ন তোর মনে, তাই না পরী? আমার বিয়ের পর থেকেই তোর মনে হাজার প্রশ্ন। আজ সব বলবো তোকে, শুনবি? চুপ করে রূপালীর ক্ষতের দিকে তাকিয়ে আছে পরী। রূপালী বলতে শুরু করে, যদি কোনো পুরুষ নারী নেশায় আটকে যায়, তাহলে যত সুন্দর মেয়ে তার জীবনসঙ্গী হোক না কেন, সেই নেশা পুরুষ কাটিয়ে উঠতে পারে না। অভ্যাস বদলানো খুব কঠিন। সেরকম একটা পরিবারে বিয়ে হয়েছে আমার। আমার মুখে যে ক্ষত দেখছিস, এটা নতুন কিছু না, খুব পুরনো। যখন মেয়েদের নেশায় বুধ থাকতো প্রতিবাদ করতাম, তারপর আমার এই হাল করতো সে। ইচ্ছে করলে আমাকে সব কথা বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ বড় আপাকে হারিয়ে আম্মা এখনও কষ্ট পাচ্ছেন। আমার কষ্টের কথা শুনলে তিনি আরও কষ্ট পাবে, কিন্তু তা হলো না পরী। আল্লাহ মনে হয় আমাকে কষ্ট পেতেই দুনিয়াতে পাঠিয়েছেন। প্রথম প্রথম কবির ভালোই ছিল, আমার সাথে ভালো ব্যবহারও করত, কিন্তু ওর ছোট ভাইয়ের চাহনি অত্যন্ত নোংরা ছিল। আমার দিকে সবসময় নোংরাভাবে তাকাতো, বিশ্রী কথাবার্তা বলতো, গায়ে হাত দেওয়ারও চেষ্টা করত। এসব কবির দেখেও না দেখার ভান করত। আমি সেদিন খুব অবাক হয়েছিলাম কবির ওর ভাইকে কিছু বলছে না দেখে। তাই আমার শাশুড়িকে সব বলি। তিনি আমাকে বাঁচাতে ছোট ছেলের বিয়ে দেন। আমার শাশুড়ি সত্যিই খুব ভালো, আমাকে অনেক ভালোবাসে। কালকে তোরা আসার পর কবির আর ওর ভাইয়েরা মিলে জঘন্য পরিকল্পনা করে। ওদের মামার অপমানের প্রতিশোধ নিতে জোর করে তোর সাথে নওশাদের বিয়ে দেবে। কিন্তু তোরা নাকি নিজেদের বাঁচিয়ে গ্রামে চলে এসেছিস। তারপর ওদের চোখ পড়ল আমার ওপর। ওরা ভেবেছে আব্বার দুর্বলতা আমি। মেয়েকে বাঁচাতে আব্বা সব কিছু করবেন, কিন্তু ওদের ধারণা যে ভুল পড়ি। আব্বা নিজের সম্মানের জন্য যেভাবে বড় আপাকে ছেড়ে দিয়েছেন, সেভাবে আমাকেও মরে যেতে দেখতে পারেন। আমার শাশুড়ি আমার ভালো চান বলে আজকে দিয়ে গেলেন আমাকে। না জানি তার কি অবস্থা করবে আমার শ্বশুর। ভাবিরা আমাকে হিংসে করত, তার কারণ তাদের স্বামীরা সব সময় আমার রূপের প্রশংসা করত। তাদের চোখে যে নোংরা তা আমি ঠিকই টের পেয়েছি, কিন্তু ভাবিরা কখনো আমার খারাপ চায়নি। সবশেষে এটা বলতে পারি, কবিরদের পরিবারে ভাবিরা আর আমার শাশুড়ি ছাড়া সবাই কুৎসিত লোক। আর কিছু বলতে ইচ্ছে করছে না পরি। তবে আরও অনেক কথা তোর অজানা, পরে বলবো সব। নিজের কথা শেষ করে লম্বা দম ফেলে রূপালী। পরীর চেহারায় শান্ত ভাব দেখে চমকায় সে, কিন্তু পরীর তো রাগার কথা। পরি ধীর পায়ে এসে রূপালীর পাশে বসে, খুব শান্ত গলায় বলে, তুমি যদি বিধবা হও, তোমার সন্তান যদি পিতৃহারা হয়, তাহলে তুমি কষ্ট পাবে না তো? সর্বাঙ্গ তড়িৎ গতিতে ঝাঁকুনি দিয়ে উঠল রূপালীর। মাথা ঘুরে উঠল। এসব বলছে কি ওর বোন? মৃত্যু খেলা খেলবে নাকি? পরি, তুই এসব কি বলছিস? 3 বছর আগে যা হয়েছিল আবারও তা হবে। পরি, আমার কথা শোন, পেছনে যা হয়েছে তা ভুলে যা। পরি কিছুই ভোলে না আপা। ওরা তোমার গায়ে হাত তুলতো, তুমি তা না বলে অন্যায় করেছ। শাস্তি তোমাকেও পেতে হবে। শাস্তি হিসেবে বিধবা হতে হবে তোমাকে। নিজেকে তৈরি করো। পরি, এমন করিস না বোন আমার। আমি ভালো নেই তো কি হয়েছে? তোকে ভালো রাখবো আমি। ওদের সাথে তুই পারবি না পরি, ওরা ভয়ানক। আমার কথা শোন পরি, তাতে আমার কিছু যায় আসে না আপা। ওরা তোমার গায়ে হাত তুলেছে, মনে আছে? তোমার গায়ে হাত দেওয়ার কারণে সুশীলকে আমি...
বাকি কথা বলতে দিল না রূপালী। হাতের তালু দ্বারা আবদ্ধ করে নিল পরীর ঠোঁট জোড়া। অসম্ভব কাঁপতে লাগলো রূপালী। পরীকে শান্ত করার চেষ্টা করতে লাগলো সে, কিন্তু পরী নাছোড়বান্দা, সে হাল ছাড়বে না। সে বলল, আমি নওশাদকে বিয়ে করব আপা। না পরী, এটা কিছুতেই সম্ভব না। কেন? তুমি তো বলেছিলে নওশাদ ভালো ছেলে। তাহলে? আমি এখনো বলছি নওশাদ ভালো ছেলে, কিন্তু ওর পরিবারের কেউ ভালো না পরী। নওশাদকে বিয়ে করলে আমি ওই পরিবারে ঢুকতে পারবো। তারপর আমি আমার প্রতিশোধ নিব। ছাড়বো না কাউকে আমি। আব্বা তোকে এ বিয়ে করতে দেবে না। আমি বিয়ে করবই। পরী দরজা খুলে বেরিয়ে গেল। অন্দরের উঠোনে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে চিল্লাতে লাগলো। আফতাব কথা বলছিল আখির আর শায়েরের সাথে। পরীর গলার আওয়াজ পেয়ে তিনি অন্দরে গেলেন। আফতাবকে দেখা মাত্রই পরী বলে উঠল, আমি নওশাদকে বিয়ে করব আব্বা, আপনি সব ব্যবস্থা করেন। আফতাবের রাগ যেন আকাশ ছুঁয়েছে। শত্রুপক্ষের সাথে আত্মীয়তা করতে চাইছে তার মেয়ে। এ কথা আর 5 কান হলে তো সর্বনাশ। শত্রুর সাথে মিলিত কখনোই সে হবে না। মালাও চলে এসেছে মেয়ের চিৎকার শুনে। পরীর কথা শুনে সে হতভম্ব। আফতাব আছে বিদায় কিছু বলে না মালা। আফতাব বলে, তোমার সাহস দিনকে দিন বাড়ছে পরী। আমার মুখের উপর এত বড় কথা বলতে বাদলো না তোমার? বাদলে বলতাম না। মেয়েকে বোঝাও মালা, না হলে খুব খারাপ হবে কিন্তু। মেয়ে মানুষের এত জেদ ভালো না, আর পুরুষ মানুষের এত অবহেলাও ভালো না। আফতাব এবার কড়া চোখে মালার দিকে তাকিয়ে বলে, পাগল হয়ে গেছে তোমার মেয়ে, সামলাও মেয়েকে। বলেই আফতাব অন্দর ছেড়ে চলে গেলেন। মালা পরীর গালে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে ওর ঘরে আটকে রাখল। জানালার ধারে বসে আকাশের দিকে তাকালো পরী। কি সুন্দর নীল আকাশ, টুকরো টুকরো সাদা মেঘ আনন্দের সহিত ভাসছে। ওদের দিন রাত নিশ্চয়ই খুব সুখে কাটে, না হলে এত আনন্দ পায় কোথা থেকে ওরা? পরীর ভাবনা সবসময় পাখি আর আকাশ নিয়ে। ওই পাখির মতো যদি সে আকাশে উড়ে বেড়াতো তাহলে কতই না ভালো হতো। কেউ তাকে বকতো না, না কোনো বিপদ হতো। এসব ভাবনা প্রতিনিয়ত পরীর মগজ খায়। দরজা খোলার শব্দে ফিরে তাকায় পরী। কুসুম শব্দহীন পা ফেলে পরীর কাছে এসে বলল, আফা, আপনারে বড় আম্মা বৈঠকে যাইতে কইছে। শায়ের ভাই কথা কইব আপনার লগে। শায়ের পরীর সাথে আবার কি কথা বলবে? ভাবনাটা মনের ভেতর রেখে মাথায় ওড়না জড়ালো পরী। তারপর এগিয়ে গেল বৈঠক ঘরের দিকে। কুসুমও তার সাথে গেল। ইশারায় শায়েরের ঘরটা দেখিয়ে দিয়ে চলে গেল সে। পরী পা রাখলো চৌখাটের ভেতর। শায়ের তার জন্য অপেক্ষা করছে। পরীকে আসতে দেখে সে হাত দিয়ে জলচৌকি দেখিয়ে বসতে বলে। তাই করে পরী। মাথা নিচু করে শায়েরের সামনে বসে পরী। শুনলাম আপনি নাকি নওশাদকে বিয়ে করতে চান। কত কিছু হয়ে গেল এসব নিয়ে, তারপরও আপনার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? পরী জবাব দিল না দেখে শায়ের আবারও বলে, আপনার কি মনে হয় এভাবে প্রতিশোধ নেওয়া সম্ভব? আপনাকে যতটা বুদ্ধিমতী মনে করেছিলাম আপনি ততটাই বোকা দেখছি। নওশাদকে বিয়ে করলে আপনি প্রতিশোধ নিতে পারবেন এটা আপনার ধারণা, কিন্তু এতে আপনার ক্ষতি হবে বেশি। আচ্ছা, বিয়ের পর আপনি কিভাবে প্রতিশোধ নেবেন? ওদের সাথে একা কিভাবে লড়াই করবেন? কালকে তো 7 জনের সাথেই লড়াই করতে পারলেন না, আর ওই বাড়িতে যত লোক আছে তাদের সাথে কি শক্তিতে পারবেন? না, কারণ আপনি মেয়ে। 1-2 জনের সাথে পারলেও 100 জনের সাথে পারবেন না। আর আপনার বাবাকে তো চেনেন, দরকার পড়লে আপনাকে খুন করে ফেলবে, তবুও নওশাদের সাথে আপনার বিয়ে দেবেন না। নিজের বিপদ ডেকে আনবেন না, আর মাথা গরম না করে ঠান্ডা মাথায় ভাবুন, তাহলেই বুঝতে পারবেন। একা যুদ্ধে জয় করা অনেক কঠিন। আপনি যা ভাবছেন তা আপনার জন্য বিপজ্জনক, তাই ওসব চিন্তা বাদ দিন। তার জন্য আমরা সবাই আছি। আপনি ঘরের দিক সামলান। আমি জানি আপনি শক্ত মনের মানুষ, কিন্তু আপনার মা এবং বোন কিন্তু তা নয়। যা করবেন ভেবে করবেন। আমি আবারও বলছি, এভাবে কখনোই প্রতিশোধ নেওয়া সম্ভব না। মাথা ঠান্ডা রাখুন।
শায়েরের বলা প্রতিটি কথাই সত্য। তা মাথা খাটিয়ে ভেবে দেখল পরি। ইস, কি বোকা সে! ভাবতেই ওর নিজেরই লজ্জা লাগছে। নিজের গ্রামে পরি যাই করুক না কেন, অন্য গ্রামে তা পারবে না। আফতাব নিজেই তো পারল না। মেজাজ আরও খারাপ হলো পরির। তবে এই মুহূর্তে প্রকাশ করে না, চুপ করে বসে আছে সে। পরীকে এখনো চুপ থাকতে দেখে শায়ের বলে, তো এখন কি সিদ্ধান্ত নিলেন? নওশাদকে বিয়ে করবেন? পরি চটজলদি উঠে দাঁড়িয়ে বলে, আমি আসি। প্রশ্নের উত্তরটা দিলে ভালো হয়। আপনাকে বলার প্রয়োজন বোধ করছি না। এক দৌড়ে নিজের কক্ষে চলে এলো পরি। ভাবনা বাড়ছে ওর, কবিরের কাছে তাহলে পৌঁছবে কিভাবে? রূপালীকে করা আঘাতগুলো পরীকে পোড়াচ্ছে খুব। সহ্য হচ্ছে না পরীর। কবিরকে খুন করতে পারলে ভালো হতো। কিছু একটা মনে করে পরি ছুটল নিচতলায়। পথেই মালা ওকে টেনে ধরে কলপারে নিয়ে যায়। কয়েক বালতি ভর্তি পানি, আরেক বালতি ভরার জন্য কল চাপছে কুসুম। মালা পরীকে বসিয়ে মাথায় ঠান্ডা পানি ঢালতে লাগলো। পরি অবাক হয়ে বলল, আম্মা করেন কি? চুপ থাক, সব সময় মাথা গরম থাহে। আইস সব ঠান্ডা কইরা দিতাছি। হতাশ হলো পরি। মাথায় পানি ঢাললে তো মাথা ঠান্ডা হবে, কিন্তু ওর মনে যে দাবানল হচ্ছে তা কিভাবে ঠান্ডা হবে? পরি মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, মাথায় তো ঠান্ডা পানি দিতেছেন, পরাণে ঠান্ডা পানি কেমনে দিবেন? মালার হাত থেমে গেল। আর পানি ওঠাতে পারলেন না তিনি। কুসুমকে পানি ঢালতে বলে চলে গেলেন। কেটে গেছে দুদিন। এই দুদিন পরি শুধু শায়েরের কথাগুলোই ভেবেছে। একবার নয়, বারবার ভেবেছে। এটা করলে অনেক বড় ক্ষতি হতো পরির, তাই ওসব বাদ দিয়েছে পরি। আজকে নিঃশব্দে বিন্দু এসে পরির পাশে দাঁড়ালো। বিন্দুর অস্তিত্ব পেয়ে পরি ফিরে তাকালো। প্রিয় সখীর মুখটা দেখে খুশি হতে পারল না পরি, কেননা আজকে সে মুখ ভার করে রেখেছে। বিন্দুর বিরসচিত্ত বদনের দিকে তাকিয়ে পরি জিজ্ঞাসা করে, কি হয়েছে বিন্দু, মুখটা শুকনো কেন? প্রশ্নের জবাবে কেঁদে দিল বিন্দু। মুখ তার ন্যায় অশ্রুগুলো হানা দিল শ্যামা কপলে। পরি চিন্তিত হলো বিন্দুর চোখের পানি দেখে। যে গজদন্তিনীর ঠোঁটে সর্বদা হাসি থাকে, আজ তার ঠোঁট কান্নায় ভাঙছে। কি হয়েছে বিন্দু, বল আমাকে। পরি, আমি মনে হয় মাঝিরে পাবো না রে, বলে বিন্দুর কান্নার বেগ বাড়ল। পরি ওর চোখের জল মুছে দিয়ে বলল, আগে আমাকে সব বল, না হলে বুঝবো কিভাবে। ওই দিন মাঝি আমারে কাপড় দিছে, সিঁদুরের কৌটা দিছে, এই কথাটা কেটা জানি মায়ের কানে পৌঁছায় দিচ্ছে। মা আমারে অনেক মারছে পরি, আমার লাল কাপড়টা পোড়াইয়া দিচ্ছে। এখন সিঁদুরের কৌটা কোথায় তা জিগাইতেছে, আমি কি করুম পরি? বলে দে তুই সম্পান মাঝিকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, আর সম্পান মাঝিও এখন তোকে বিয়ে করতে পারবে। কইছি পরি, কিন্তু মা বিয়ে দেবে না মাঝির লগে। মাঝির নাকি বাবার পরিচয় নাই, এর মায়ও নাকি জানে না ওর বাপকে ডা। বিন্দুর কথায় বিস্মিত হলো না পরি। সম্পান যে পিতৃহারা তা জানে পরি। গর্ভবতী অবস্থায় নিজের ভাইয়ের বাড়িতে উঠেছিল সম্পানের মা। নিজের বোন বলে সেদিন সম্পানের মামা তাকে থাকার জায়গা দিয়েছিল। বাড়ির এক কোণে ছোট্ট একটা ঘর তুলেছিল সম্পানের মা রাখি। সেখানেই জন্ম সম্পানের। গ্রামের অনেক লোক অনেক কথা শুনিয়েছিল রাখিকে, কেননা নিজের ভালোবাসার মানুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল রাখি। বছরখানেক বাদেই ফিরে আসে সে, কিন্তু ওর স্বামীর খবর কেউ জানে না। রাখির ভাষ্যমতে ওর স্বামী ওকে রেখে শহরে কাজে গেছে 3 মাস আগে, আর আসেনি। রাখি আর থাকতে না পেরে চলেই আসে। তবে রাখির বিশ্বাস তার স্বামী একদিন ফিরে আসবেই। সেজন্য আজও অপেক্ষা করছে রাখি। সবার কটু কথা সহ্য করে ছেলেকে নিয়ে গ্রামে পড়ে আছে। গ্রামের সবাই সন্দেহ করে রাখিকে। অবৈধ সন্তান হিসেবে জানে সম্পানকে। সম্পানকেও কম কথা শুনতে হয় না, কিন্তু মায়ের অতীত সম্পর্কে অবগত সে। রাখি সবই বলেছে ছেলেকে। এও বলেছে সম্পানের বাবা এখনো বেঁচে আছে, সেজন্য রাখি আজও শাখা সিঁদুর পরে।
ঠিক এই কারণেই চন্দনা নাকচ করেছে সম্পানকে। মেয়ের মুখে সম্পানের কথা শুনতেই বিস্ফোরিত হয়ে নিজের মেয়েকে কষিয়ে ঘা বসিয়ে দেয়। বিন্দুকে সম্পানের সাথে বিয়ে দিলে লোকে কি বলবে? চুনকালি পড়বে মুখে। চন্দনা তা হতে দেবে না। দরকার পড়লে মেয়েকে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে, তবুও সম্পানের হাতে বিন্দুকে তুলে দেবে না। পরি দীর্ঘশ্বাস ছাড়ল। বিন্দুর হাত ধরে টেনে পালঙ্কের উপর বসিয়ে বলল, চিন্তা করিস না, তোর বিয়ে সম্পান মাঝির সাথেই হবে। আপাতত চুপচাপ থাক। সম্পান মাঝি এখন কোথায়? বিন্দু নাক টেনে জবাব দিল, শহরে গেছে, আইব কবে জানি না। এক কাজ কর, তুই তোর মাকে কিছু বুঝতে দিবি না। ভান ধরবি যে তুই সম্পান মাঝিকে ভুলে গেছিস। সম্পান মাঝি আগে গ্রামে ফিরে আসুক, তারপর পরবর্তী চিন্তা ভাবনা করা যাবে। বিন্দু জড়িয়ে ধরে পরীকে। চোখের জলে ভাসালো পরীর কাঁধ। সে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, আমি বাঁচিরে যারা বাঁচুম না পড়ি, সত্যি বইটা যাব। নিজের থেকে বিন্দুকে ছাড়িয়ে নিল পরী। রেগে গিয়ে বলল, মরার কথা বলস কেন? থাপ্পড় চিনোস? যা বলেছি তাই করবি, এখন বাড়িতে যা। নিজেকে ধাতস্থ করে উঠে দাঁড়ালো বিন্দু। দরজা পর্যন্ত যেতেই পরীর ডাকে ঘুরে দাঁড়ালো সে। বিন্দু, মানুষ পাগলের মতো ভালোবাসে কেমনে? এতক্ষণে একটুখানি হাসলো বিন্দু। ঠোঁটে হাসির রেশ ধরেই বলল, পাগলের মতো কেউ ভালোবাসে না, ভালোবেসেই মানুষ পাগল হয়। সুখান পাগলার মতো? কি জানি, আমি তো আর দেখিনি সুখান পাগলা ওর বউরে কেমন ভালোবাসতো। একটুখানি চুপ থেকে বিন্দু আবারও বলল, সত্যি ভালোবাসলে মানুষ পাগল হবেই, কেউ বাইরে থেকে তো কেউ ভেতর থেকে। বিন্দুর প্রস্থানেও পরীর ঘোর কাটল না। তবে বিন্দুর কথাটা বাস্তব। সত্যিকারের ভালোবাসা একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা সবাই সহ্য করতে পারে না। যারা সহ্য করতে পারে না তারা মন থেকে ভেঙে পড়ে, আর যাদের সহ্য হয় না তারা মানসিক চাপ সহ্য করতে না পেরে পাগল হয়ে যায়। শরীরের ক্ষত সারানো গেলেও মনের ক্ষত সারানো সম্ভব না। পুরনো স্মৃতি আঁকড়ে বেঁচে ধরে থাকা অনেক কঠিন। প্রতিদিন মৃত্যু সমতুল্য যন্ত্রণা নিয়ে এগিয়ে যাওয়া সহজ কাজ নয়। অভাব, অনটন, টাকা পয়সাহীন, অসহায় হয়েও বেঁচে থাকা যায়, কিন্তু বেদনাময় অতীতকে সাথে নিয়ে বেঁচে থাকা অধিকতম কষ্টকর। তার জলজ্যান্ত প্রমাণ সুখান পাগল। নিজের প্রিয়তমাকে হারিয়ে সে নিজেকে ঠিক রাখতে পারেনি। তার স্মৃতিচারণ করতে করতে আজ সে এমন স্থানে এসেছে যে এখন তার স্মৃতিতে তার প্রিয়তম ছাড়া আর অন্য কিছুই নেই। পরে শুধু ভাবছে, মানুষ কিভাবে এত ভালোবাসতে পারে? কই, সে তো পারছে না কাউকে ভালোবাসতে। তার জীবনে তো কেউ আসেনি এখনো। কিভাবে সে বুঝবে যে একটা মানুষ তাকে ভীষণ ভালোবাসে? সোনালি, বিন্দু আর সুখান নিজেদের ভালোবাসার প্রমাণ দিয়েছে। পরীকে কেউ কি তার ভালোবাসার প্রমাণ দেবে না? নাকি পরী নিজেই তার ভালোবাসা খুঁজে নেবে? কিন্তু কিভাবে? ডিসেম্বরের মাঝামাঝি সময় শীত বাড়তে থাকে। এ সময় কুয়াশাচ্ছন্ন হয় চারিদিক। দূর থেকে কুয়াশার ভেতর থেকে মানুষ বের হয়ে আসতে দেখা যায়। কোনো সাদা পর্দা মনে হয় এই কুয়াশাকে। অদৃশ্য সে পর্দা ভেদ করে মানুষ চলাফেরা করে। সবার গায়ে থাকে শীত নিয়ন্ত্রণ বস্ত্র, তবুও যেন শীত মানতে চায় না। ঠক ঠক করে কাঁপে বৃদ্ধরা। উষার আলো ফুটতেই উঠোনের জটলা বাঁধে সবাই। মিষ্টি রোদ গায়ে মেখে আরাম করে। ঘাসে জমে থাকা কোমল শিশির বিন্দুর অপরূপ সৌন্দর্য যেন আরো মোহনীয় করে তোলে শীতকালকে। মানুষের পদচারণে ভাঙে শিশিরের ঘর। মাকড়সার জালে জমে থাকা শিশির দেখে মনে হয় এ যেন স্বচ্ছ কাচের তৈরি ঘর। কারিগর যেন খুব যত্নে তৈরি করেছে। আঙ্গুল দিয়ে টোকা দিতেই ঝরঝর করে শিশির ঝরে পড়ল। জালের ওপর থেকে মাকড়সাটা দৌড়ে চলে গেল। বিন্দু খিলখিল করে হেসে উঠল তা দেখে। এই কাজটা করতে ওর ভীষণ ভালোই লাগে, এজন্য সে শীতকালের অপেক্ষায় থাকে। কি গো কারিগর, পলাইলা কেন? ঘর বানাইবা শক্ত কইরা,
যাতে কেউ ভাঙতে না পারে, আর তোমারও পালাইতে না হয়। ঘর বানাও তুমি, থাকো তুমি, আবার ডরও পাও তুমি, এমন হইলে চলবো না। আবারও উচ্চস্বরে হেসে ওঠে বিন্দু। ওর হাসিতে মুখরিত হয় এই কুয়াশাময় সকাল। খেজুর গাছের ওপর থেকে মহেশ মেয়ের হাসির শব্দ শুনে হাঁক ছাড়ে। কিরে মা, কার লাগে কথা কইয়া হাসোস? রসের হাঁড়িটা শক্ত হাতে ধরে বাবার পানে চেয়ে বিন্দু বলে, কিছু না, তুমি নামো তাড়াতাড়ি। মহেশ ধীর গতিতে নেমে পড়ল। বাবার হাত থেকে আরেকটা হাঁড়ি সে হাতে নিল। লম্বা বাঁশের দুই প্রান্তে 6টা করে মোট 12টা রস ভর্তি হাঁড়ি বাঁধা, আর বিন্দুর দুই হাতে দুটো। মহেশ বাঁশটা কাঁধে নিয়ে বাড়ির পথে রওনা দিল। বিন্দু চলল বাবার পিছু পিছু। শীতকালে মাছ ধরে না মহেশ, কারণ তখন পানি শুকিয়ে যায়। পদ্মায় জাল ফেলে তখন মাছ পাওয়া দুষ্কর। খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে বাজারে বিক্রি করে সে। আর চন্দনা বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করে, তা দিয়েই চলে সংসার। এখনো সূর্যের আলো দেখা দেয়নি। এই সময় রোজ মহেশ আর বিন্দু বের হয় রস আনতে। বাবার সাথে যেতে বিন্দুর বেশ ভালোই লাগে। মহেশ আর বিন্দুর আগমনে দৌড়ে যায় সখা। রসের হাঁড়ি হাতে নিয়ে খুশিতে গদগদ করে মায়ের কাছে গেল। চন্দনা বড় পাতিল চাপিয়েছে মাটির চুলোয়। ইন্দু উনুন ধরাচ্ছে। চন্দনা এক হাঁড়ি রস বিন্দুর হাতে দিয়ে জমিদার বাড়িতে দিয়ে আসতে বলে। বিন্দুও সাথে সাথে ছুটল। মেয়ের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চন্দনা। মেয়েটার মাথা থেকে যে সম্পানের ভূত নেমেছে তাতেই সন্তুষ্ট সে, না হলে রক্ষে ছিল না। গায়ের মানুষ যে ছিছি করত। বাপের নাই খবর, না জানি কোন অকাম করে বাচ্চা জন্ম দিয়েছে। ভালোই হয়েছে বিন্দু বুঝতে পেরেছে। চন্দনা মহেশকে ডেকে বললে, হ্যাঁ গো শুনছো, পশ্চিম পাড়া থাইকা বিন্দুর লইগা একখান সম্বন্ধ আইছে। পোলা খুব ভালা, শহরে কাম করে। ফুলি বুয়া আইয়া কইল। আমি কিছু কই নাই, তুমি একটু খোঁজ নিয়া দেখো, ভালো হইলে আগামো। মহেশ মাথা নেড়ে বলে, দেখমুনে, পোলা যদি ভালো হয় তাহলে আমি আপত্তি করুম না। আমার বড় মাইয়া ভালো থাক, এইটাই চাই আমি। স্বামীর কথায় যার পরনাই আনন্দিত হলো চন্দনা। মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিতে পারলেই খুশি সে। দিন দিন গায়ের রং আরো চাপা হচ্ছে বিন্দুর, হবে নাই বা কেন? সারাদিন রোদের টোকলা সেধে বেড়ালে এমন তো হবেই, না হলে মেয়েটা আরেকটু ফর্সা হতো বলে মনে করে চন্দনা। শহর থেকে গ্রামে ফেরার পথটার দিকে তাকিয়ে আছে বিন্দু। সে রোজ এখানে এসে দাঁড়ায় ওর সম্পানের জন্য, কিন্তু সম্পান মাঝির দেখা মেলে না। সেই যে গেছে আর আসেনি। বিন্দু তাকে জানাতে পারেনি যে তার মা সব জেনে গেছে। সেদিন পরীর কথা মতো কাজ করেছিল বিন্দু। চন্দনা প্রথমে বিশ্বাস না করলেও বিন্দুর হাব ভাবে বুঝেছে তার মেয়ে সম্পানকে ভুলে গেছে। কিন্তু বিন্দুর মনে সম্পানের জন্য এখনো আগের মতো ভালোবাসা আছে, তা গুণাক্ষরেও টের পায়নি চন্দনা। বিন্দু প্রতিদিন অপেক্ষা করে কবে আসবে তার মাঝি, কবে লাল রঙে রঙিন করবে তার সিথি। মন যে আর মানছে না। বিরহের দহনে পুড়ছে মন, ঝলসে যাচ্ছে সারা অঙ্গখানি। কবে তার প্রিয়তমের হাতের ছোঁয়া ঠান্ডা করবে এই মন? যন্ত্রণায় সে ছটফট করছে। অশান্ত মনকে মিথ্যা সান্ত্বনা দিতে দিতে বিন্দু এগিয়ে চলল জমিদার বাড়ির দিকে। জমিদার বাড়িতে লোকজনের সমাগম সবসময়ই থাকে। আজকে এর বিচার তো কালকে ওর বিচার। কাজ নিয়ে সবসময় দরবার হতেই থাকে, পাহারা তো আছেই। শামসুদ্দিনের ওপর পাল্টা হামলা করা হয়নি, পুলিশ কেস হয়ে গিয়েছিল। পুলিশ দুই পক্ষকে কঠিন হুঁশিয়ার করে গিয়েছে, এরপর কোনো সংঘর্ষ হলে পুলিশ তাদের গ্রেফতার করতে বাধ্য হবে। এই কথায় দুই পক্ষ দমে যায়, তবে সুযোগ পেলে কেউ কাউকে ছাড় দেবে না। সপ্তবর্ণে রক্ষীদের পাশ কাটিয়ে অন্দরে ঢুকল বিন্দু। উঠোনের এক কোণে একটু রোদ এসে পড়েছে। মালা সেখানে বসে রোদ পোহাচ্ছে। শরীরটা তেমন ভালো নেই, তাই রান্না করতে যাননি। জেসমিন আর বাকিরা সব দেখছে। বিন্দু মালার দিকে এগিয়ে গিয়ে বলল, জেডি তোমাগো রস রান্নাঘরে দিয়া সাদে যাত, পড়ি আছে, ওরে ডাইক্কানি আয়, রস খাইবনে। বিন্দু তাই করল। এই সকালবেলা পরি ছাদে কি করে তা ভাবতে ভাবতে ছাদে উঠল বিন্দু। পরি বেলি ফুল ছিঁড়ে চুলে গাঁথছিল।
বেলি ফুল তার ভীষণ প্রিয়, মন মাতানো তার সুবাস। এই সুবাস নিতে সে ছাদে আসে। মাটির টবে অনেকগুলো বেলি ফুল গাছ লাগিয়েছিল পরী। ফুলে ভরে গেছে ছাদ। বিন্দু পরীর কাছে গিয়ে বলে, এই সকালবেলা ছাদে আইসোস কেন পরী? বিন্দুর দিকে তাকিয়ে একগাল হাসলো পরী। কানে দুটো ফুল গুজে বলল, দেখ তো কেমন লাগছে। তুই তো এমনি সুন্দর, তোর গায়ে আসে বইলা ফুলগুলাও সুন্দর লাগতাছে, কিন্তু এই গাছের ফুলগুলা সুন্দর লাগতাছে না। পরী শব্দ করেই হাসলো। বিন্দুর মুখে পরী সবসময় নিজের প্রশংসা পায়। পরী বিন্দুর কানে দুটো ফুল গুজে দিয়ে বলে, তোকে আরো বেশি সুন্দর লাগছে। ইস, আমি তো কালো। আমার দেখা সবচেয়ে সুন্দর নারী তুই। তুই সুন্দর বলেই সম্পান মাঝির ভালোবাসা পেয়েছিস, আর আমি এখনো পাইনি। সম্পানের নাম শুনে বিন্দুর মুখের হাসি মিলিয়ে গেল। গোমরা মুখে বলল, মাঝি তো এখনো আইলো না পরী। পরী বিন্দুর চিবুক স্পর্শ করে বলে, চিন্তা করিস না, এসে পড়বে। চল রস খাই। বিন্দু প্রতিদিন জমিদার বাড়িতে রস দিতে আসে, কারণ জুম্মানার পরী সকালবেলা ঠান্ডা রস খেতে খুব ভালোবাসে। দুটো গ্লাসে রস নিয়ে বসে আছে মালা। পরী দৌড়ে এসে বসে। কোথা থেকে জুম্মানও চলে আসে। নিজের গ্লাসটা হাতে নিয়ে পরীকে বলে, আপা চলো দেখি আগেকে সব রস শেষ করতে পারে। আচ্ছা দেখি। দুজনে একসাথে গ্লাসে চুমুক দিল। একটু খেয়ে দুজনেই কাশতে লাগলো। এত ঠান্ডা রস কি তাড়াতাড়ি খাওয়া যায়? মালা ধমক দিয়ে বলে, আস্তে খা, নাইলে খাইতে দিব না আর। সাথে সাথে দুজন চুপ হয়ে গেল। আস্তে আস্তে রস পান করলো দুজনে। দুদিন পর সম্পান বাড়ি ফিরল। এবার আসার সময় বিন্দুর জন্য আরেকটা শাড়ি এনেছে, সাথে কিছু চুড়ি ফিতা। বিন্দুর কানে খবর যেতেই সে খুশিতে আত্মহারা হয়ে গেল। তার মাঝি এসেছে, এবার তাহলে ওকে এখান থেকে নিয়ে যাবে। বিন্দুর খুশি লাগছে অনেক। বাড়ি থেকে বের হওয়ার বাহানা খুঁজছে সে। সম্পানকে একটু চোখের দেখা দেখবে, কিন্তু চন্দনা এটা ওটা বলে আটকে দিচ্ছে বিন্দুকে। তখনই ফুলি এলো চন্দনার কাছে। এসেই বলল, কি গো তাড়াতাড়ি করো, ওরা আইলো বইলা, মহেশ কই? অতপর তিনি বিন্দুর দিকে তাকিয়ে বলে, আরে তুই এইখানে খাড়াই আসোস কেন? ভালো একখান কাপড় পর। বিন্দু আগাগোড়া কিছুই বুঝতেছে না, কে আসবে আর ওর মা কেন এত আয়োজন করছে। বিন্দু কিছু বলার আগেই মহেশ মিষ্টি নিয়ে এসে চন্দনার হাতে দিল। চন্দনা বিন্দুকে নতুন কাপড় পরতে পাঠালো। মনে সংশয় নিয়ে নতুন কাপড় পরল বিন্দু। চন্দনার কাছে কিছু জিজ্ঞেস করলেই ধমক দিচ্ছেন। ইন্দু নিজের বোনকে সুন্দর করে সাজিয়ে দিল, চুল বেঁধিয়ে চোখে কাজল পরিয়ে দিল। বিন্দু চুপ করে দাঁড়িয়ে আছে। পাত্রপক্ষ এসে পড়েছে। তাদের খাবার এগিয়ে দিচ্ছেন চন্দনা আর ফুলি, সাথে মহেশও আছে। মহেশ খবর নিয়েছে ছেলের, খুবই ভালো ছেলে, তার মেয়ে সুখেই থাকবে সেখানে, তাই সেও রাজি। বিন্দুকে দেখে সবাই পছন্দ করে, তা শুনে চন্দনার খুশি দেখে কে। বিয়ের দিনও ঠিক হয়ে গেল। এখন পৌষ মাস চলছে। পৌষ মাসে বিয়ে হওয়া অমঙ্গল, তাই মাঘ মাসের শুরুতে বিয়ে ঠিক হয়। কেউ গিয়ে বিন্দুকে জিজ্ঞাসা করেও না যে সে রাজি কিনা, সে অন্য কাউকে ভালোবাসে কিনা। সবাই তাদের মতামত দিচ্ছে। বিন্দু আর অপেক্ষা করল না। পাত্রপক্ষ চলে যেতেই সে ছুট লাগালো। হলুদ সর্ষে ক্ষেতের পাশ দিয়ে দৌড়নো রমণীর চক্ষু যুগল ভেজা। কাজল লেপটে গেছে চোখের জলে। শাড়ির আঁচল সর্ষে খেতে গড়াগড়ি খাচ্ছে। কোনো দিকে তাকাচ্ছে না সে শ্যামাবতী। সে দৌড় থামালো সম্পানের বাড়িতে গিয়ে। রাখিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বিন্দু। আচমকা বিন্দুর কাজে ভরকে গেল রাখি। সম্পান ঘুমিয়েছিল। বিন্দুর কান্না ওর ঘুম ভাঙালো। উঠে এলো সে। বিন্দু রাখিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমারে তোমার পোলার বউ বানাও গোজেডি, নাইলে এই বিন্দু মইরা যাব। ওরা আমার চিতা সাজাইতেছে যে। সম্পান টেনে তুলল বিন্দুকে। ইস, চোখের পানিতে কাজল ধুয়ে গালে লেগে আছে। চোখ দুটো ফুলে গেছে। সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। সম্পান বিন্দুর চোখের পানি মুছে দিয়ে বলে, কি হয়েছে বিন্দু, আমারে ক। ফোপাতে ফোপাতে বিন্দু বলল, মাই আমার বিয়া ঠিক করছে মাঝি। আমি ওই পোলারে বিয়া করুম না। আমি তো তোমার ঘরের বউ
হইতে চাই মাঝি, ওরা কেন বোঝে না? বিন্দু ঝাঁপিয়ে পড়ল ওর প্রিয়তম মাঝির বুকে, আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে সম্পানকে। তড়িৎ গতিতে সব কিছু হওয়াতে সম্পান ভরকে গেল। বিন্দু সম্পানকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তোমারে ভোলার আগে আমি নিজেরই ভুলব। আমার শরীর নিস্তব্ধ হইব, চোখের পাতা বন্ধ হইব, হাত পা ঠান্ডা হইব, নিঃশ্বাস শেষ হইব, তাও তোমারে আমি ভুলব না। আমি থাকতে পারবো না মাঝি। তোমার নামের সিঁদুর ছাড়া অন্য নামের সিঁদুর আমার মাথায় পড়ার আগেই যেন আমার মরণ হয়। বিন্দু কষ কি ইয়া? চুপ থাক, তুই আমার বউ হবি, নাইলে কারো বউ হবি না। বলেই সম্পান অসহায় দৃষ্টিতে রাখির দিকে তাকালো। রাখি ছেলের সম্পর্কে অবগত, বিন্দুকে তিনিও ছেলের বউ হিসেবে দেখতে চান। আজকে বিন্দুর কান্না দেখে তারও কষ্ট হচ্ছে। রাখি সম্পানকে উদ্দেশ্য করে বলে, চল সম্পান, আমি আইজি কথা কমু বিন্দুর মার লাগে। রাখি সম্পান আর বিন্দুকে নিয়ে উপস্থিত হলো চন্দনার কাছে। বাড়িতে তখন বিন্দুর খোঁজ চলছিল। চন্দনা ভাবছিল মেয়েটা গেল কোথায়। তখনই ওদের তিনজনকে আসতে দেখে সেদিকে এগিয়ে গেল চন্দনা। রাখি চন্দনার হাত দুটো ধরে বলে, তোমার মাইয়ার হাত দুইটা আমার পোলার লইগা ভিক্ষা চাই গো দিদি। ওরা দুইজন দুইজনরে পছন্দ করে, বিয়া হইলে সুখে থাকবো। রেগে গেল চন্দনা, ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নিয়ে বলল, দূর হও বাড়ি থাইক্কা। তোমার পোলার জন্মের ঠিক নেই, আবার ওই পোলার লগে আমার মাইয়া বিয়ে দেবার কয়। টক কত, ওর লগে মাইয়া বিয়া দিলে লোকে সিসি করব। না দিদি, ওর বাপ আছে। তা কয়জন ওই পোলার বাপ? ভুল বুঝছেন না দিদি, আমার সম্পানের বাপ আছে, তার কোনো খোঁজ নাই, আমার গায়ে কোনো কলঙ্ক নাই দিদি। হয়েছে, আর কথা কইও না, একটা বেজন্মা পোলার হাতে আমি আমার মাইয়া দিব না। এই পর্যায়ে সম্পান ভয়ানক রেগে গেল, তেড়ে গেল চন্দনার দিকে। রাখি টেনে ধরে সম্পানকে। আমার মার নামে খারাপ কথা কইলে আপনার গায়ে হাত উঠবো কইলাম। চন্দনা চেঁচিয়ে বলে, পোলার সাহস কত বড়, আমারে মারবো আবার আমার মাইয়া বিয়া করবো? এই নেমো খারাপ, বের হ বাড়ি থেকে। চেঁচামেচিতে লোকজন জড়ো হয়েছে, তবে কেউ কথা বলছে না। সম্পান পাল্টা জবাব দিচ্ছে আর চন্দনাও খারাপ খারাপ কথা বলতেছে। শেষে মহেশ এসে চন্দনাকে টেনে সরিয়ে নিল। এখানে মহেশ নিজেও কিছু বলতে পারছে না, চন্দনার কথাই শেষ কথা। কয়েকজন সম্পানকে বাড়ি যেতে বলল। যার মেশে বিয়ে না দিলে কার কি করার আছে। অবশেষে সম্পান মাকে নিয়ে ফিরে গেল। বিন্দু দৌড়ে পরীর কাছে গেল। এই মুহূর্তে পরী ব্যতীত কেউ ওর সমস্যার সমাধান করতে পারবে না। চন্দনার ভাষা শুনে বিন্দু আর সেখানে দাঁড়ায়নি। সম্পানের অপমান সে দেখতে পারবে না। পরী তখন নিজের ঘরেই বসেছিল। বিন্দু এসেই হাঁপাতে লাগলো। চোখের অবস্থা দেখে পরী গিয়ে ধরল বিন্দুকে। চিন্তিত হয়ে পরী বলল, কি হয়েছে বিন্দু, এরকম করছিস কেন? বিন্দু সকল ঘটনা বলতে বলতে কেঁদে ফেলেছে। পরীর এবার রাগ হলো চন্দনার উপর। মহিলাটা ভীষণ কঠোর, এই মহিলার কঠিনতম শাস্তি হওয়া উচিত। রুষ্টচিত্ত কণ্ঠে পরী বলে, তোর মা ভালো না পরী, একটা শিক্ষা দিতে হবে তোর মাকে। আমি জানি না তুই কি করবি, কিন্তু আমারে বাঁচা, মাঝিটা ছাড়া আমি থাকতে পারুম না। পরী বিন্দুকে শান্ত হতে বলে। পরী নিজে গিয়েও কিছু বলতে পারবে না, কেননা সে নিজেও চুক্তিবদ্ধ মায়ের কাছে। তাই যা করার বিন্দু আর সম্পানকেই করতে হবে। পরী কাঠের আলমারি থেকে বিন্দুর সিঁদুর কৌটোটা বের করে বলল, সিঁদুর পরালেই বিয়ে হয়, তাই না বিন্দু?